ঠিক এই মুহূর্তে আপনি ট্রেজারি বিল বা বন্ডে ইনভেস্ট করে সবচেয়ে বেশি ইন্টারেস্ট বা রিটার্ন পেতে পারেন। এই ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা সেই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। পাশাপাশি এই ট্রেজারি বিল বা বন্ডের ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল লসের বিষয়টা কিরকম সেটা নিয়ে আলোচনা করব। আর অনেকে এটাও জানতে চেয়েছেন যে প্রাইমারি ডিলার ব্যাংকের মাধ্যমে এই ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করব, সেই ডিলার ব্যাংক যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় তাহলে আমার টাকার কি হবে। তো আজকের আলোচনাটা পুরোটা দেখলে আমি আশা করি আপনারা এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো দর্শক, আপনাদেরকে বলছি, আপনারা যখন বন্ড কিনেন বা বন্ডে ইনভেস্ট করেন অথবা বন্ডের মাধ্যমে এই বন্ড যে বিক্রেতা তাকে আপনারা যখন লোন দেন, তখন খেয়াল করেন বন্ডটাকে বিক্রয় করছে। এটা হতে পারে কোনো বেসরকারি প্রতিষ্ঠান বন্ড ইস্যুর মাধ্যমে লোন নিতে পারে, যেটাকে বলা হচ্ছে যে কর্পোরেট বন্ড। আর একই সাথে এটা হতে পারে যে গভর্নমেন্ট বন্ড ইস্যুর মাধ্যমে জনগণের নিকট থেকে বা অন্যান্য প্রতিষ্ঠানের নিকট থেকে লোন নিতে পারে, এটা হতে পারে গভর্নমেন্ট বন্ড। তো একটা কথা মনে রাখবেন যে কর্পোরেট বন্ড আর গভর্নমেন্ট বন্ড দুইটার রিস্ক কিন্তু আসলে একই ক্যাটাগরির হয় না। তো যাই হোক, সকল ধরনের বন্ডের ক্ষেত্রে দুই ধরনের রিস্কের বিষয়টা বিবেচনা করা যেতে পারে। প্রথমত হলো যে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্কের ব্যাপারটা কিরকম, আপনারা যখন এই বন্ড ক্রয়ের মাধ্যমে বন্ডটা যিনি বিক্রি করছে তাকে ঋণ বা লোন দিচ্ছেন, তখন নির্দিষ্ট সময়ে সেই মূল টাকাটা ইন্টারেস্ট সহ ফেরত পাবেন কি পাবেন না, এই যে একটা সম্ভাবনা তৈরি হয়, সেই সম্ভাবনাটাই হলো ক্রেডিট রিস্ক। তো যখন আপনারা বেসরকারি বন্ড কিনেন, যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে বেক্সিমকো কোম্পানি বাজারে বন্ড ছেড়েছিল, তো সেটা তো বেসরকারি একটা প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান যখন বন্ড ছাড়ে এবং সেই বন্ড যখন আপনারা কিনেন, সেখানে কিন্তু ক্রেডিট রিস্কের একটা বিষয় থেকে যায়। ক্রেডিট রিস্ক থাকার অর্থ এই নয় যে আপনার টাকাটা রিস্ক আছে মানে ফেরত পাবেন না। ক্রেডিট রিস্ক থাকার অর্থ হলো আপনি ফেরত নাও পেতে পারেন, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। কিন্তু একটি দেশের সরকার যখন বন্ড বিক্রয় করে বা ইস্যু করে, তখন সে একটা জিনিস খেয়াল করেন, দুই ধরনের কারেন্সিতে বন্ড ইস্যু করতে পারে। যেমন লোকাল কারেন্সি, যেমন আমাদের দেশে লোকাল কারেন্সি হলো টাকা, সে বন্ড বিক্রির মাধ্যমে টাকা নিতে পারে ধার আপনার কাছ থেকে। আবার সে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল কারেন্সি যেমন ডলারেও বন্ড বিক্রি করতে পারে। যেমন বাংলাদেশ গভর্নমেন্ট আপনার ইউএস ডলার প্রিমিয়াম বন্ড বা ওয়াইজানার ডেভেলপমেন্ট বন্ড, যে বন্ডগুলো কিন্তু বিক্রয় করা হয় আপনার ডলারে, এবং অর্থটাও পরিশোধ করা হয় কিভাবে, সুদসহ ডলারই পরিশোধ করা হয়। তাহলে আপনি খেয়াল করুন, যখন গভর্নমেন্ট বন্ড ইস্যু করে, তখন সেটা যদি প্রবাসী বন্ডের মতো মানে ফরেন কারেন্সিতে ইস্যু করে, মানে আপনার কাছ থেকে ফরেন কারেন্সি ধার নেয় এবং ফরেন কারেন্সি আপনাকে পরিশোধ করতে হবে, এরকম একটা প্রতিশ্রুতি গভর্নমেন্টের থাকে, তাহলে মেয়াদ শেষে বা নির্দিষ্ট টাইমে, যেই টাইমে আপনাকে ইন্টারেস্টটা দেওয়ার কথা, সেই টাইমে গভর্নমেন্টের নিকট অ্যাভেলেবল ফরেন কারেন্সি থাকলেই আপনাকে সেই অর্থটা কিন্তু গভর্নমেন্ট পরিশোধ করতে পারবে। তার মানে কি দাঁড়ালো, তার মানে গভর্নমেন্ট যখন ফরেন কারেন্সিতে বন্ড ইস্যু করে, সেখানেও কিন্তু ক্রেডিট রিস্কের একটা বিষয় থেকে যাচ্ছে আংশিক হলেও। তৃতীয়ত আমি বলবো, এই যে ট্রেজারি বন্ড, যেটা আজকে আমার আলোচনার বিষয়, এই ট্রেজারি বন্ড যখন গভর্নমেন্ট ইস্যু করে, এটা গভর্নমেন্ট ইস্যু করতে পারে, তখন গভর্নমেন্ট কিন্তু জনগণের নিকট থেকে লোকাল কারেন্সি মানে নগদ টাকা নিয়ে যায় এবং মেয়াদ শেষে মূল টাকা দেয়, আর প্রতি 6 মাস পর পর ইন্টারেস্টের টাকাটা অ্যাকাউন্টে পাঠায় দেয়। সেটা কি পাঠায়, লোকাল কারেন্সি মানে টাকাই ফেরত দেয়। এখন আপনার প্রশ্ন হলো যে এখানে ক্রেডিট রিস্ক আছে কি না। এখানে ক্রেডিট রিস্ক একদমই নাই। এই কারণে নাই, কারণ গভর্নমেন্টের যদি টাকার সংকট থাকে বা টাকার প্রয়োজন হয় এবং সেই মুহূর্তে তার নিজের নিকট যদি টাকা না থাকে, তাহলে আইন অনুযায়ী সে কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ধার নিতে পারে এবং সেই টাকা আপনাকে পরিশোধ করতে পারে। অর্থাৎ আপনি যদি ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগ করেন, তাহলে এই ক্রেডিট রিস্ক কিন্তু একদমই জিরো মানে নাই। দর্শক, দ্বিতীয় যে রিস্কটার কথা নিয়ে আজকে আমি আলোচনা করবো, সেটা হলো ইন্টারেস্ট রেট রিস্ক। আপনি যখন ট্রেজারি বন্ড কিনেন, যেমন আমি উদাহরণ বলেছি যে আপনি 1 লক্ষ টাকার 12% হারে 5 বছর মেয়াদী একটা ট্রেজারি বন্ড কিনলেন, ধরুন যে 2024 সালে 12%। এখন আপনি এটা 5 বছর আপনার হাতে রাখলে তারপরে এই 1 লক্ষ টাকা আবার আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে।
আর এমনিতে তো প্রতি 6 মাস পর পর ইন্টারেস্টের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবেই। তো 3 বছর পরে 2027 সালে আপনার হঠাৎ করে এই টাকাটার প্রয়োজন হলো, মানে আপনি এই বন্ডটা বিক্রি করতেই হচ্ছে, এছাড়া আর কোনো উপায় নেই আপনার কাছে। তখন গিয়ে 2027 সালে ইন্টারেস্ট রেট মার্কেটে কত, সেই বিষয়টার উপর নির্ভর করবে আপনি এই 1 লক্ষ টাকার বন্ডটা বিক্রয় করে কয় টাকা ফেরত পাবেন। এমনও হতে পারে ইন্টারেস্ট রেটের কারণে এটা 1 লক্ষ টাকার বন্ডটা আপনি 1 লক্ষ টাকার বেশি দামে বিক্রি করতে পারেন, যেটাকে আমরা ক্যাপিটাল গেইন বলতেছি। এই যে এখানে আমি দেখিয়েছিলাম ক্যাপিটাল গেইন। এমনও হতে পারে ইন্টারেস্ট রেটের কারণে আপনার এই 1 লক্ষ টাকার বন্ডটা আপনি 1 লক্ষ টাকার কম মূল্যে বিক্রি করতে হতে পারে, সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল লস। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে আসলে কিভাবে এটা আপনারা বুঝতে পারবেন। ধরুন 27 সালে আপনার মার্কেটে ইন্টারেস্ট রেট হলো 10%, অর্থাৎ আপনি যে বন্ডটা বিক্রি করবেন 27 সালে, সেটা যিনি কিনবে তিনি কিন্তু 12% হারে ইন্টারেস্ট পাবে এটার ম্যাচুরিটি পর্যন্ত। এই বন্ডটার আপনার বন্ডটা যিনি কিনবে, কিন্তু তিনি যদি নতুন বন্ড কিনে মার্কেট থেকে, তখন তিনি পাবে 10% ইন্টারেস্ট। তাহলে উনি কোনটা কিনবে আপনি বলেন? ভেরি সিম্পল, উনি আপনারটাই কিনতে চাইবে। তো আপনিও দেখেন, অপরদিকে খেয়াল করেন, আপনি এই ইনফরমেশনটা কিন্তু জানেন তখন যে মার্কেটে 10% ইন্টারেস্টে সে বন্ড কিনতে হবে নতুন কিনলে, আর আপনারটা কিনলে 12% ইন্টারেস্ট সে পাবে। তার মানে 1 লক্ষ টাকা বিনিয়োগে সে নতুন করে বিনিয়োগ করলে পাবে 10,000 টাকা, আর আপনারটা যদি কিনে নেয় 1 লক্ষ টাকায়, তাহলে সে পাবে কয় টাকা? 12,000 টাকা, বেশি ইন্টারেস্ট পাচ্ছে। তখন আপনি কিন্তু এই 1 লক্ষ টাকায় আর এই বন্ডটা বিক্রি করবেন না, তখন আপনি চাইবেন যে আরেকটু বেশি মূল্য। কারণ কি, আপনার এটা আরেকটু বেশি মূল্য এই অর্থে হবে কারণ আপনার এটা কিনলে সে ইন্টারেস্ট বেশি পাচ্ছে, এবং সেই ক্রেতা যিনি কিনতে চাইবে তিনিও কিন্তু আপনার কাছ থেকে একটু বেশি মূল্য দিয়ে হলেও এই বন্ডটা ক্রয় করবে। তো আপনারা জানেন যে বন্ডে বিনিয়োগ করলে 2 ধরনের বেনিফিট হইতে পারে। একটা হলো রেগুলার যে ইন্টারেস্টটা আপনারা পান, মানে যত পার্সেন্টের বন্ড কিনেন ইন্টারেস্ট, মানে সুদ ইনকাম যেটা। দ্বিতীয়ত হলো আপনি যদি বন্ডটা ম্যাচিউরিটির আগে বিক্রি করে দেন, তাহলে তখন যদি ইন্টারেস্ট রেটটা তুলনামূলক কম থাকে, যেমন আমি উদাহরণে বলেছি 10%, তাহলে কিন্তু আপনি 1 লক্ষ টাকার বেশি টাকা বিক্রি করতে পারবেন। সেই বেশি টাকাটা হলো আপনার ক্যাপিটাল গেইন। আবার উল্টাভাবে চিন্তা করেন, যদি 27 সালে গিয়ে আপনার ইন্টারেস্ট রেট এই 12%-এর চেয়ে বেশি থাকে, যদি ইন্টারেস্ট রেট আরো মারে বন্ডের, ধরুন যে ইন্টারেস্ট রেট হয়ে গেল 15%, তাহলে আপনি যখন বন্ডটা বিক্রি করবেন আর যিনি কিনবে উনি নতুন বন্ড কিনলে 15% রেটে ইন্টারেস্ট পাবে, আর আপনারটা কিনলে 12% রেটে ইন্টারেস্ট পাবে। তাহলে কি উনি আপনারটা 1 লক্ষ টাকা দিয়ে কিনতে চাইবে? কখনোই চাইবে না, আপনি নিজে হলেও কিনতেন না। এই ক্ষেত্রে আপনি এই বন্ডটার মূল্য 1 লক্ষ টাকা থেকে কমে যাবে, এটাও একটা ভ্যালুয়েশনের ব্যাপার, বন্ড ভ্যালুয়েশনের ব্যাপার। আপনারা যখন বন্ড বিক্রয় করবেন মেয়াদের আগে, তখন এই বন্ডটা কতদিন বাকি আছে মেয়াদ পূর্তি হতে, এবং তখন মার্কেটে ইন্টারেস্ট রেট কত থাকে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে বন্ডের একটা ভ্যালু নির্ধারণ করা হয়। সেই ভ্যালু যদি আপনার ক্রয় মূল্যের চেয়ে কম হয়, কম কখন হয়, যদি ইন্টারেস্ট রেট আরো বেড়ে যায় তখন আপনার ক্যাপিটাল লস হয়। আর যদি ইন্টারেস্ট রেট কমে যায়, যেমন এখন আছে ধরুন যে 12% আপনি কিনলেন, বিক্রির সময় ইন্টারেস্ট রেট হলো 10% মার্কেটে অন্যান্য বন্ড, নতুন বন্ড বিক্রির ক্ষেত্রে, তখন কিন্তু আপনার এটার দাম বেড়ে যাবে, তখন এটাকে বলে ক্যাপিটাল গেইন। তো আশা করি আপনারা ক্যাপিটাল গেইন বা লসের বিষয়টা বুঝতে পারছেন। তো ট্রেজারি বন্ডে যখন আপনারা বিনিয়োগ করবেন, খেয়াল করেন রিস্কটা কোন জায়গায়। ট্রেজারি বন্ডে যখন আপনারা বিনিয়োগ করবেন এবং এই বিনিয়োগের টাকাটা, মানে বন্ডটা যদি আপনি ম্যাচিউরিটির আগে বিক্রি করে দেন, ম্যাচিউরিটি পূর্ণ করলে কিন্তু আপনার কোনো রিস্কই নাই এখানে, কারণ আপনি ম্যাচিউরিটি পূর্ণ করলে আপনি 1 লাখ টাকার বন্ড 1 লাখ টাকায় ফেরত পাবেন। কিন্তু ম্যাচিউরিটির আগে যদি বিক্রি করে দেন এবং ইন্টারেস্ট রেট যদি আরো বেড়ে যায়, মানে এখন যেই রেটে কিনছেন ইন্টারেস্ট রেট যদি তার চেয়েও বেশি বেড়ে যায়, তখন আপনার ক্যাপিটাল লস হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটাকে ইন্টারেস্ট রেট রিস্ক বলা হয়েছে এই ক্ষেত্রে। তারপরে যে জিনিসটা আলোচনা করবো সেটা হলো, আপনি যে প্রাইমারি ডিলার ব্যাংকের মাধ্যমে বন্ড ক্রয় করেছেন, সেই প্রাইমারি ডিলার ব্যাংক যদি আপনার বন্ড ম্যাচিউরিটির সময় না থাকে বা কোনো কারণে ডিলে হয়ে গেল মনে করুন, তাহলে আপনি এই বন্ডের টাকা কিভাবে ফেরত পাবেন? তো আপনাদেরকে বলছি যে আপনারা যখন এই প্রাইমারি ডিলার ব্যাংক, কালিটা শেষ হয়ে গেল,
আপনারা যখন প্রাইমারি ডিলার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে বন্ড কিনবেন, তখন আপনি কিন্তু টাকাটা আসলে তাকে দেননি, টাকাটা দিচ্ছেন গভর্নমেন্টকে। সেই গভর্নমেন্টের অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকে টাকাটা রাখছেন। কোনো কারণে যদি ও অনুপস্থিত থাকে, আপনার অ্যাকাউন্টসটা কিন্তু এখানে আছে বাংলাদেশ ব্যাংকের, এখানেই আপনার নামে সেই বন্ডটা রেজিস্ট্রি করা আছে। তাহলে বাংলাদেশ ব্যাংক অন্য কোনো ব্যাংকের মাধ্যমে হলো আপনার টাকা ফেরত দিবে। সো এটা নিয়ে আপনাদের টেনশনে থাকার কোনো কারণ নেই।